মানে আমাকে প্রশ্ন করে যে তোমার চেহারা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কিভাবে। তখন না আমার মুখ দিয়ে অটো বের হয়ে গেছে। আমি কেন, তুমি কি চাও নাই আমার চেহারাটা ঠিক হয়ে যাক? আমরা গ্যাসের চুলায় আগুন দিলে যে একটা ব্লু কালার আগুন হয় না, আমি একটা ওরকম আগুনের পিণ্ড, মানে পুরো একটা বক্সটা হচ্ছে আগুনের ইয়ার ভিতর আমি বসে আছি। মুরগির কে আগুনে দিলে যেরকম ফুটে চামড়াগুলো, ওরকম করে ফুটতে দেখলাম। তো ওইটাই, এরপরে ব্লাস্ট হইলো। আমার মনে আছে আমি ডক্টরকে বলি যে আমি না আর পেইনটা নিতে পারছি না, আমাকে একটু অজ্ঞান করে ফেলেন। বের করা যখন আমি দেখছি আমার এই পর্যন্ত ব্যান্ডেজ, পুরো কোমর থেকে একদম পুরো পা ব্যান্ডেজ, মাথা অনেক হালকা, কারণ চুল তখন নাই, চুল আমার ফেলে দিছে। 25% বার্নের পরে যদি হয় আরও বাড়তি পার্সেন্টেজে যায়, ডক্টররা তখন ওইটার আশা ছেড়ে দেয়। প্রত্যেকদিন রাতে আইসিইউতে যেটা শুনতাম, মিনিমাম 3 জন মানে মারা যেত। আর বার্ন পেশেন্ট আইসিইউতে ঢুকা মানে হচ্ছে সে কখনোই জীবিত বের হবে না। কতদিন ছিল আইসিইউতে? আইসিইউতে আমার যতটুকু আমার মনে হয় 11 দিন। পৃথিবী ঘোরার সাথে আমাদেরও কানেক্টিভিটি আছে। তো আমি যখন ভালো চিন্তা করব, আমার কাছ থেকে পজিটিভ অরা বের হবে। সুপ্রিয় দর্শক, আমি মরু ভাস্কর মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে। 2023 সালে শুটিং স্পটে অগ্নিদগ্ধ হয়ে একজন অভিনেত্রীর 35% পুড়ে যায়। ঘটনাটি আপনারা অনেকেই জানেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিনিক্স পাখির মতো আবারও আমাদের মাঝখানে ফিরে আসে ছোট পর্দার জনপ্রিয় মুখ শারমিন আখি। আমরা আজকে শারমিন আখির মুখ থেকেই শুনবো তার ফিরে আসার সেই গল্পটি। আখি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। তোমার এই নতুন জীবন তুমি কিভাবে উদযাপন করছো? এখন তো মানে খুলে বেঁচে থাকা যেটাকে বলে, সেটা নিয়ে আছি এখন আমি। মানে আগে তো অনেক কিছু ওই পাছে লোকে কিছু বলে বা অনেক কিছুই ভাবতাম, এখন আর অত কিছু ভাবি না, এখন জীবনটাকেই উপভোগ করি। ধরো আমরা তো জানতাম, যখন আমরা গণমাধ্যমে দেখলাম বা বার্ন ইউনিটে যেয়ে তোমাকে দেখে আসলাম দূর থেকে, ডাক্তাররাও নির্দিষ্টভাবে তোমাকে নিয়ে প্রথমে কিছু বলতে পারছিল না। তোমাকে কি হবে, নর্মালি তো 15% বা 20% বার্নেই 25% এই মানুষের জীবন বিপন্ন হয়, সেখানে তুমি 35% বার্ন নিয়ে কিভাবে ফিরে আসলে, এবং ওই সময়ের যে অভিজ্ঞতা সেটা তো বলবেই, পাশাপাশি মানে তোমার অনুভূতিটা কেমন ছিল ওই সময়টাই? তুমি অনেক শর্টলি প্রশ্ন করলে, কিন্তু বলতে গেলে আসলে এটা আমার বলবো আজকে পর্যন্ত এটা টোটালটি আমার একটা জার্নি। মানে ওই দিনের অ্যাক্সিডেন্টের থেকে আজকে পর্যন্ত যদি বলি, আমি অ্যাক্সিডেন্টটা কিভাবে মানে হলো এটা না আসলে বারবার বলতে চাই না, ওটা আমাকে অনেক পীড়া দেয়। এটা সবাই আমার মনে হয় যারা তোমাকে চেনে, যারা তোমাকে পছন্দ করে বা পছন্দ না করলেও বেশিরভাগ মানুষই জানে তোমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা। হ্যাঁ, সেটাকে আমি না বলে হসপিটালে যাওয়া থেকে। তারপর আমি খুব সংক্ষেপে দর্শকদের একটু বলি যে ওয়াশরুমে হঠাৎ করে লাইটের মানে বাল্বের কানেকশন লুজ থেকে স্পার্ক থেকে হয়তোবা আমার কাছে যেটা এখন মনে হয়, মানে এখন যখন মনে করি যে ওয়াশরুমটার কেমন ছিল ওখানের মধ্যে, আমার যতটা মনে পড়ে আমি যখন ঢুকি একদম মানে ওইটা হচ্ছে যে খুবই ছোট আর নতুন হাউস, মানে ওইটা তখন আমাদের শ্যুটটাই মনে হয় সেকেন্ড শ্যুট ছিল আমি যতটুকু জানি। তো আমি ওয়াশরুমে যখন গেলাম, নতুন রং করা পেইন্টের স্মেলটা ছিল। আমার কাছে যেটা মনে হয় হয়তো পেইন্টের করলে যেই বন্ধ ছিল যেহেতু ওয়াশরুমটা, আর শ্যুট তো রেগুলার হচ্ছিল না, হয়তো ওইটা এবং ওয়াশরুমটাও ইউজ হচ্ছে না, ওইটা থেকে মিলে কোনো গ্যাস ওখানে আটকে ছিল। আর আমার যতটুকু মনে পড়ে অ্যাডজাস্ট ফ্যানের যেই তারটা, ওইটার কানেকশনটা ঝুলা ছিল আর কি, অতটুকু আমার মনে পড়ে। এবং আমার সামনে আমি যখন যে মাত্র তো বসলাম, মনে হয় 30 সেকেন্ডও যায় না আমি যে বসতে ওখানে যত সময়, আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যেই আমি স্পার্ক আমার আশেপাশে আমি খেয়াল করলাম। এই ডান থেকে বাম ঘুরতে ঘুরতে স্পার্কটা যখন দেখছি, তখন বুঝলাম যে আমি একটা আমরা গ্যাসের চুলায় আগুন দিলে যে একটা ব্লু কালার আগুন হয় না, আমি একটা ওরকম আগুনের পিণ্ড, মানে পুরো একটা বক্সটা হচ্ছে আগুনের ইয়ার ভিতর আমি বসে আছি। ওইটা বোঝার পরপরে আমি হাতটা যখন তুলে, মানে আমার হয় না যে নিজেকে, তখন তার ওইটা মনে আসে না যে আমি দরজা খুলে বাহিরে চলে যাব, তখন হয়তো মনে আসে এই মুহূর্তে কি করবো, আমি নিজেকে কিভাবে সেভ করতে পারি। মুখের সামনে হাত দিলাম, তখন চোখের সামনে আমার 2 হাতের চামড়া একদম বইয়ের পাতা যেভাবে খুলে
ওইরকম মানে বইয়ের পাতা না, মুরগিরকে আগুনে দিলে যেরকম ফুটে চামড়াগুলো ওরকম করে ফুটতে দেখলাম। তো ওইটাই, এরপরে ব্লাস্ট হইলো আমাকে ওখানের মধ্যে, মানে আমি ছাড়া আর কোনো ফিমেল আর্টিস্ট ওখানে ছিল না। আর আল্লাহরও কি রহমত, আসলে ওখানে সেদিন রাহাত মানে আমার বর, ও কখনো আমার শুটিং সেটে যায় না। সেদিন আমাদের বাসার সামনেই তো শুটিং সেটটা, ও মানে বের হওয়ার আগে ও ভাবলো আচ্ছা তোমাকে নামাই দিয়ে আমি যাই। তো আমাকে দিয়ে ও ওখানে ছিল কিছুক্ষণের জন্য, ওই সজল ভাইয়া ছিল, ও কথা বলছিল, ওই সময়টা অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে আল্লাহ চাইছিল যে ও ওখানে থাকুক, কারণ আমাকে সেভ করে ওখান থেকে ও থাকাতেই আসলে আমি যতটা দ্রুত সম্ভব ওখান থেকে সেফলি বের হয়ে যাই। এরপরে ওখান থেকে যাওয়ার সময় পথে আমার মনে হচ্ছিল প্রচণ্ড জ্বলতেছিল শরীরটা। আর তখন থেকেই আমি গাড়িতে বসে রাহাতকে একটা কথা বলি যে কবির আজকে থেকে আমার নতুন ভাবে লাইফ শুরু। মানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আমার জন্য, আমি তখন পর্যন্ত ভাবছিলাম যে খুব খারাপ কিছু হয়তো আমার সামনে আসছে। আমি ওই চিন্তা থেকেই আসলে রাহাতকে বলি যে আমার একটা নতুন কিছু শুরু হচ্ছে। কারণ কোনো একটা আমাদের সামাজিক অবস্থা থেকে যদি বলি, যে কোনো কিছুতে, বিশেষ করে মেয়েদের যদি কোনো ধরনের মানে কোনো কিছুর জন্য যদি মেয়েরা একটু দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেক আগেই ভেঙে যায়। হয়তো আমার তখন আমার ওই অবস্থাটা ছিল। তো ওর মধ্যেই একটা হসপিটালে দাঁড় করায় ফার্স্ট এইড নেয়, মানে ফার্স্ট এইড দেয় আমাকে। কারণ অতটা পথ ওই বার্ন ইউনিটের যেটা মানে মেডিকেল, ওখানে যাওয়া পর্যন্ত আমি পারছিলাম না সহ্য করতে যন্ত্রণাটা। তো ওখানে ফার্স্ট এইডটা নিয়ে পৌঁছাই, হসপিটালে যাই। ওখানে যাওয়ার পরে আমি ফিল করি, মানে তখনও পর্যন্ত আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, মানে আমার অত বেশি কিছু হয় না, কারণ তো হাতটা দেখছি তখনও আমার চুল, এত বড় চুল, ওগুলো যে মানে পুরে ছোট হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে, ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে। আমি ডক্টর আমাকে নিয়ে গেল ইমার্জেন্সিতে, নিয়ে গিয়ে যখন আমাকে মানে ব্যান্ডেজ করবে বা যা তো ওদের প্রসেসিং আর কি করবে, আমার মনে আছে আমি ডক্টরকে বলি যে আমি না আর পেইনটা নিতে পারছি না, আমাকে একটু অজ্ঞান করে ফেলেন। মানে এতটাই পেইন হচ্ছিল তখন আমার। আর ডক্টর তখন আমাকে বলছে যে আমাদের অ্যানেস্থেশিয়া করার ডক্টর নাই, আমরা পারবো না, আপনাকে একটু সহ্য করতে হবে। মানে তখন আমার মনে হচ্ছিল যে মানে এই যন্ত্রণা আসলে আমার যে কিনা আমার খারাপ চায় তাকেও আল্লাহ কখনো না দেখ, মানে এতটা যন্ত্রণা ছিল। তাও পরে হয়তো ডক্টর মনে হয়েছে যে আচ্ছা দিয়ে দেই, উনি নিজেই অ্যানেস্থেশিয়াটা আমাকে করে। মানে অ্যানেস্থেশিয়াটা আসলে অন্য ডক্টরকে করতে হয়, ওই স্পেশালিস্টকে করতে হয়, উনি করে। নরমালি ড্রেসিং এর সময়ের যে যন্ত্রণাটা, হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম যখন আমি মাত্র গেলাম আর কি হসপিটালে, তখন এটা বলছি। তো এরপর আমাকে যখন বের করে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত আমি মনে করছি কি আমাকে যখন বের করে আমার তখন একটু জ্ঞান ফিরছিল আর কি। তো বের করা যখন আমি দেখছি আমার এই পর্যন্ত ব্যান্ডেজ, পুরো কোমর থেকে একদম পুরো পা ব্যান্ডেজ, মাথা অনেক হালকা, কারণ চুল তখন নাই, চুল আমার ফেলে দিছে। তো আমার খুব হালকা লাগছে, কিন্তু আমি এইটুকু বুঝতে পারতেছি না যে আমার চুল নাই, এটা আমি বুঝিনি। তো আমাকে যখন নিয়ে বের করে, আমি আমার ননদ আমার সামনে এসে ও কান্না করে দেয়, মানে আমাকে দেখে কান্না করে দেয়। আমি ওকে প্রশ্ন করি যে তুমি কান্না করতেছো কেন? মানে তখন পর্যন্ত আমি জানি না আমার সাথে কি হচ্ছে, কি হচ্ছে আমি বুঝতেছি না। আমার দেবর আসছে, আমি ওকে বলি কি আদি আমার একটা ছবি তুলো। তো আমার ইনলস ফুপি বলছে যে ওনাকে যে তুমি যাও এখান থেকে, ওকে বের করে দেয়। কারণ তখন আমি বুঝছি যে আচ্ছা মনে হয় সামথিং রং, আমার মনে হয় একটু বেশি কিছু হয়েছে না, ওনারা এত সিরিয়াস কেন। বার্নের পেশেন্টদের যেটা হয়, আমি নিজেরটা দিয়ে মানে যতটুকু জানতে পারছি, সেটা শুরুর 1 দিন 2 দিন এই যে আমি যেমন মনে করছিলাম যে কিছু হয় না, পেইন টেইন, তখন তো ওরকমই আনা, এই জিনিসটা আস্তে আস্তে ডিপ হয়, খারাপের দিকে যাইতে থাকে। আর শুরুতে তুমি যেটা বলছিলে যে 25% বার্নের পরে যদি হয় আরও বাড়তি পার্সেন্টেজে যায়, ডক্টররা তখন ওইটার আশা ছেড়ে দেয়। তখন হচ্ছে যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে সারভাইভ করে যদি ফিরতে পারে পেশেন্ট, তাহলে সেটা তার লাভ। তো আমার 35% বার্ন ছিল। আমার সম্পূর্ণটা আমার মনে নেই, কারণ তখন আমি জ্ঞানেই ছিলাম না।
আমাকে ফার্স্ট এইচডিও যেটাকে বলে ওইখানে রাখা হয়। ওইখানে যখন ছিলাম আমার হয়তো 3-4 ঘন্টা পর পর একটু একটু জ্ঞান ফিরতো। আমি দেখতাম ওখানে তো একটা কি ঘুমের ওষুধ দিয়ে রাখা বা এরকম কিছু, কারণ পেইনটা যেন ব্যথাটা না অনুভব হয়, না অনুভব হয় সেই জন্য। আর এমনিও আমার হচ্ছে যে জ্ঞান থাকতো না, এইটুকু আমার মনে আছে যে আমি খুবই কম সময়ের জন্য চোখ খুলে খুলে দেখতাম। আর আসতো যদি কেউ, যে কয়জনকে মনে আছে, এর মধ্যে আমাকে আইসিইউতে শিফট করা হয় এক রাতে। আমার মানে খুব খারাপ লাগতেছিল, আমি মানে কীরকম খারাপটা সেটা তখন তো আর বলতে পারছি না। তো মানে আমার শাশুড়ি আম্মু উনি আমাকে বলছিল, ওনার মনে হচ্ছিল যে আমার খারাপ লাগতেছে। উনি জিজ্ঞেস করে আমাকে যে তোমার কি হয়েছে, খারাপ লাগে তোমার? আমি শুধু মানে ওনাকে ইশারায় বলতে পারছিলাম যে আমার তালুতে খারাপ লাগতেছে, মানে মুখের উপরে তালুতে। তখন আমার মনে হয়েছে আমার মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে প্রশ্ন করে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? আমি তখন বলি হ্যাঁ। এর মধ্যেই তখন রাত্রে 3-3:30 বাজে। যত দ্রুত সম্ভব আম্মু করলো কি, ওখানে নার্সকে আর যেই ডিউটি ডাক্তার থাকে ওনাদেরকে বললো, ওনারা এসে এরপরে আবার আমি কিছু জানি না। এরপর আমি আমার নিজেকে যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি তখন আমি আইসিইউতে। আইসিইউর প্রসিডিউরটা এতই কঠিন, মানে আমি কখন আইসিইউতে গেলাম, কখন এখান থেকে আমাকে শিফট করা হলো, আমি কিচ্ছু তখন জানি না। আইসিইউতে যাওয়ার পরে হচ্ছে আমার যেটা আমি বলবো, আমি আসলে এটাকে বলবো আমার লাইফের যেই ট্রাভেলটা আমি করি নাই এতদিন, ওই ট্রাভেলটা আসলে আমি আইসিইউ রুমের মধ্যে শুয়ে শুয়ে করতাম। আমার যেটা মনে হয়েছে তখন, মানে বডিটা আসলে তখন তো আমার একদম অচল, আমার বডি কোনোই কাজ করে না। হয়তো সেই জন্যই কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছিল কি? হ্যাঁ, আমার তো অক্সিজেন তখন ছিলই টোটালি, এবং আমার নাক দিয়ে নল লাগানো, আমি খাচ্ছিও হচ্ছে তখন নল দিয়ে। আমার যেটা তখন মনে হতো যে প্রত্যেক দিন রাতে আইসিইউতে যেটা শুনতাম, মিনিমাম 3 জন মানে মারা যেত। আর বার্ন পেশেন্ট আইসিইউতে ঢুকা মানে হচ্ছে সে কখনোই জীবিত বের হবে না, এটা খুবই রেয়ার। মানে আইসিইউতে চলে গেছে মানে এটা আর আসবে না বাইরে। তো আমিও এখানে যখন শুনতাম যে মারা যাচ্ছে, কান্নাকাটি হচ্ছে, আমার মনে হতো যে কি আচ্ছা আমার যে বললাম না যে জ্ঞান থাকতো না, একটু পরপর জ্ঞান ফিরতো। তো আমার মনে হতো যখনই আমার আমি এরকম জ্ঞান আসতো তখন মনে হতো যে আচ্ছা আমার যদি আর জ্ঞান না ফিরে, হইতেই পারে আমি এখানে থেকে মানে মারা যাব। ওই কিছু চিন্তা করতে করতে না একটা সময় মানে যখন ফ্যামিলি মেম্বাররাও সবাই আসছে, ফ্রেন্ডসরাও ছিল, এই জিনিসটা আমি খুব ভালো করে এখন মানে ফিল করি, বুঝতে পারি। জীবনে আমরা হয়তো অনেক কি বলবো ব্যস্ততা বলি বা আমাদের এগিয়ে যাওয়া বলি, সব কিছুতেই যতই আমরা সামনে যাই বা যতই ব্যস্ত হই, ফ্যামিলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষের জন্য। তো আমি এই ফিলটা তখন করতে পারছি যে আমি এইটুকু বলতে পারি, মানে আমার এই ক্যারিয়ারের লাইফে মানে কাজের ব্যস্ততার জন্য না অনেক সম্পর্কগুলো মানে যারা কিনা আমাদের অনেক কাছের রিলেশন যাদের সাথে ছিল, ফুপু মামা খালা চাচা খালাতো ভাই বোন, তারা হয়তো খুব চাইতো যে মানে আমাদের ভাগ্নি বা আমাদের ভাতিজি আমাদের সাথে ঠিকঠাক করে থাকুক। আমার একটা অভিজ্ঞতা ছিল, তুমি যখন আইসিইউতে, তখন আমি যখন যাই আমি দেখেছিলাম তোমাদের আত্মীয়রা কিভাবে কান্নাকাটি করছিল এবং কি রকম দোয়া করছিল যে আল্লাহ ওকে ভিক্ষা দাও। আমি এটা এখন আমার এটা বলাতে আমার মনে পড়ে গেল এখন আমার খালার কথা। আমি পরে শুনি, আমার কাজিন আমাকে বলে, যখন আমার আন্টি শুনে এই কথাটা, আমার আন্টি নাকি পা ছড়া দিয়ে কান্না করছিল আর বলছিল যে আল্লাহ আমি থাকবো আর আমার ভাগ্নি চলে যাবে, এটা তো হবে না। কারণ সবাই ডাক্তার তো বলেই দিছে যে আল্লাহ আল্লাহ করেন আপনারা। আরেকটা জিনিস আমি দেখছি যে ডাক্তাররা যারা কিনা সায়েন্স নিয়ে এত মানে গবেষণা বা পড়ালেখা সবকিছু তাদের সায়েন্স নিয়ে, তারা যে আল্লাহকে মানে সৃষ্টিকর্তাকে মিরাকেলকে এত বিলিভ করে, আমি এই বার্ন ইউনিটে যাওয়ার পরে বুঝছি। অন্য হসপিটালে অনেক ইউনিটে যাওয়া হয়েছে, কিন্তু ওইখানে যে ওনারা স্পিরিচুয়াল ব্যাপারটাকে ওনারা বিলিভ করে সেই জিনিসটা দেখছি। তো আইসিইউর ওই সময়গুলো যেই আমি সবটা যাচ্ছি না বলে,
অনেকটা পরে চলে আসলাম আইসিইউর শেষের দিকে। কতদিন ছিল আইসিইউতে? আইসিইউতে আমার যতটুকু আমার মনে হয় 11 দিন বা 10 দিন 11 দিন এরকম ছিলাম। তো আমি তো অভ্যস্ত হয়ে গেছি তখন আইসিইউতে, যে এখানে একটা রুমের মতো আমার পায়ের সামনে টেবিলে একটা নার্স বসা থাকতো 24 ঘন্টাই, মানে শিফট হইতো, কেউ না কেউ আমি দেখতাম যে বসা, চোখ খুলে প্রশ্ন করতো যে কি লাগবে, মানে ওইটা, আর হঠাৎ হঠাৎ দেখতাম আর কি। তো তখন ওই নার্সরাও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়ে গেছে। আমি কিন্তু এটা বলবো না, প্রত্যেকটা মানুষ আমাকে খুব সাপোর্ট দিয়ে আসছে, মানে ওই সময়টায় সাহস দিয়ে আসছে। নার্সরা আমাকে বলতো আইসিইউ রুমের বাহিরে ওদের একটা ছোট্ট খোলা ব্যালকনির মতো বারান্দা আছে, ওখানে ওরা গোলাপ ফুলের গাছ লাগাইছে। তো আমাকে বলছে আপু আপনি সুস্থ হইতে হইতে আমাদের ওখানে ফুল চলে আসবে, আপনাকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে আমরা সেলফি তুলবো। তো এই যে কথাগুলো শুনতাম না, তখন আসলে আমি বাঁচবো, আমি ভালো হব, এই জিনিসগুলা মেসেজগুলো আসলে পাইতাম নিজে নিজে। আর তখনই তো যেটা বলছিলাম যে বডিটা একদম অচল ছিল, মানে সেন্স ডেভেলপটা মনে হয় আরো বেশি হয়েছে তখন আমার শোনারটা আর অনুভব করারটা। মানে কেউ হয়তো বাহিরে আমাকে নিয়ে টেনশন করতেছে, আমি হয়তো ওখানে শুয়ে শুয়ে আমি চিন্তা করতেছি যে ওইখানে আমাকে নিয়ে টেনশন করতেছে, আসলে আমি তো মানে টেনশন করার মতো জায়গায় কি আমি এখানে আসি। ওই ফিলগুলা আগে কিন্তু এই ফিলগুলা করতে পারতাম না। তারপর যেটা আমার মনে আসা শুরু হইলো সেটা হচ্ছে আচ্ছা আমি যদি মারা যাই, মানে একটা সময় বিশ্বাস হয়ে গেছে যে আমি মনে হয় আর ব্যাক করবো না, ফিরবো না এখান থেকে। তো তখন এটাও মনে আসতো, বেশিরভাগ রাতে মনে আসতো যে আমি যদি মারা যাই, আমার এই পর্যন্ত জীবনে ভালো কি করলাম। তখন না খুবই অল্প কিছু মেমোরি আমার, যেগুলো কিন্তু আমার ফ্ল্যাশব্যাকের মতো আসছে। এটা আমি সবসময় বলি যে মানুষ হয়তো মানে যখন তার শেষ নিঃশ্বাসটা মানে ছেড়ে দিবে, মানে তার বডি থেকে চলে যাবে, তখন হয়তো সে এটাই হয় ফ্ল্যাশব্যাকের মতো না, ভালো মেমোরিগুলো আসে। মানুষটা মনে হয় খারাপ কোনো কিছু চিন্তা করে মারা যায় না, এটা আমার মনে হচ্ছে। কারণ আমি বলবো আমারটা একদমই আমি টাচ করে আসছি আসলে মারা যাওয়াটা। তো তখন ওই ফ্ল্যাশব্যাকে না অনেক ভালো ভালো যেই স্মৃতিগুলো আসছিল, ওই যে বললাম ফ্যামিলির কথাটা, ফ্যামিলির এমন এমন কিছু জিনিস আসছে যেটা না আমাকে অনেক স্ট্রং করছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ আমাকে সুস্থ হইতে হবে, এবং ওনাদের যেই একটা আকাঙ্ক্ষা ছিল, যেই একটা মন খারাপ ওনাদের মধ্যে ছিল না, আমার সব কিছু ঠিকঠাক করতে হবে, আমার লাইফটাকে আসলে ঠিকঠাক করতে হবে। একদম আমি এখন ঠিক মানে আমি বলি যে অনেক ইনডিসিপ্লিন লাইফ ছিল আমার। এখন আমি সকালবেলা যেমন 8টা বাজে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একদম নিজের টেক কেয়ার করা, তখন আমি কোনো টেক কেয়ারও করতাম না নিজের, এখন টেক কেয়ারও করছি। সব কিছুই একটা ব্যালেন্সিং এর মধ্যে, মানে ছোট্ট আঁকি থেকে একটা ম্যাচিউরড আঁকিতে ট্রান্সফরমেশন। হ্যাঁ আমি তো বলি আমার বয়স এখন হচ্ছে মাত্র এই 1.5 বছর হচ্ছে, আমার অ্যাক্সিডেন্টের পরে এটা আমার নিউ লাইফ। আমি হাঁটা থেকে শুরু করে হাতের লেখা একদম নতুন করে আমাকে শিখতে হয়েছে। মানে হসপিটালের এখন যদি আবার ওই আইসিইউ রুমের ওখানেই আসি, লাস্ট নাইট যেটা ছিল আইসিইউতে, ডক্টর তার আগেই হয়তো সন্ধ্যাবেলা বা কখন বসে জানি না, আমি সন্ধ্যার পর থেকে আমার যতটুকু মনে পড়ে আমি একজনকে দেখছি, মানে উর্মিলা, মৌসুমী, তারপরে রনি, মানে আমাদের কলিগরা বা আমার ফ্যামিলি মেম্বাররা একজন যাচ্ছে, অনেক কথাও বলতেছিল, কিন্তু আমার কথাগুলো না কারো মনে নাই, শুনি নাই আমি কথাগুলো। আমার এতটুকু মনে আছে যে আসতো, খুবই কথা বলে গেছে আমাকে, অনেক কথা বলতো। তো ওই সময়টা আমার মনে হচ্ছে আচ্ছা আমি কি তাহলে মারা যাচ্ছি, আমার এটাও মনে আসছে আমি কি তাহলে আজকে মারা যাচ্ছি। তো এটা ভাবতে ভাবতে রাতের বেলা পর ওই দিন আমি যেটা ফিল করি, স্পিরিচুয়াল ব্যাপার যেটা বলছিলাম, মানে আমরা মানুষরা আসলে এই দুনিয়াটা মানে ভাবতেছি যে এটাই আসলে সব, এখানের মধ্যেই যা করতেছি তাই সব। পৃথিবীটা যে ঘুরে যাচ্ছে, এই ঘোরার সাথে যে আমরাও টান ফিল করি না হয়তো, কিন্তু আমরাও তো ঘুরছি, সব কিছুই যে কানেক্টেড, এবং এই কানেকশনটা যে আসলে আমাদেরকে কতটা হিল করতে পারে, নিজেকে হিল করার জন্য এই কানেকশন, এই পাওয়ারটা ফিল করতে পারাটা কি জিনিস আমি ওই রাতে আসলে ফিল করতে পারি। এবং মিরাকেলটা আসলে ওই দিনে হয়, ভোরবেলার মধ্যে আমার হার্ট রেট পুরাই, আমার মানে এটা মনে হয়
আমাকে রাহাত বলতেছিল যে আমাদের তো মনে হয়েছিল সিনেমার মধ্যে যেরকম হয় না যে ওই মানে একটা গান ইসিজি লাইনগুলা সোজা হয়ে যায়, আমার ওইটা ওই লাইনগুলা সোজা হয়ে যাবে, মানে একটা লাইনটা সোজা হয়ে যাবে। বা ধরো সিনেমায় যেভাবে দেখি আমরা একটা গান গাইলো এসে মানে অলরেডি ডেড, গানটা শুনে মেমোরিটা ফিরবে। তো ওই সময় আমার হার্ট রেট, অক্সিজেন লেভেল সবকিছু ঠিকঠাক। সকালের মধ্যেই আমি তখন ওই দিন আমি কথাও বলছি, আমি ডক্টরের সাথে কথা বলছি সকালবেলা উঠে, মানে আমার বোন গেল, আমার বোনের সাথে আমি কথা বলে যাচ্ছি। মানে প্রথম দিন ঠিক ওই যে যাওয়ার পরে আমার যেভাবে বলছিলাম তুমি কান্না করতেছো কেন, আমার একটা ছবি তুলো, সেদিন সকালবেলা মানে আমি ওরকম কথা বলতে পারছি। তো কথা বলার পরে আমাকে দুপুরের মধ্যে আবার এইচডিওতে শিফট করে দিল। সেদিন আবার আমার ড্রেসিং ছিল। হ্যাঁ, আমার এটা বলতে পারি আমি ড্রেসিংয়ের পেইনটা কখনোই পাই নাই, কারণ আমাকে একদম জেনারেল অ্যানেস্থেসিয়া করা হতো, কারণ বার্নটা এত বেশি, ওই পেইন নিতে গেলে আমি মারা যাই। অনেক রোগী কিন্তু এই পেইনের কারণেই মারা যায়। হ্যাঁ, মানে ওইটা নেওয়া সম্ভব ছিল না। তো সপ্তাহে 2 বার করে হচ্ছে যে আমার ড্রেসিং থাকতো, রবিবার আর বুধবার। তো যেদিন আমাকে শিফট করা আইসিইউ থেকে সেদিন আমার ড্রেসিংয়ের ডে ছিল আর কি। তো আমাকে যখন নিয়ে গেছে ড্রেসিং রুমে, ডক্টর আমাকে প্রশ্ন করে আপনি কোথা থেকে ফিরে আসছেন আপনি জানেন? আমি তো কিছুই আসলে জানি না। তো আমি বলি যে না। তো আমাকে ডক্টর বলকে আপনার জানতেও হবে না। এবং সবসময় ওই অ্যানেস্থেসিয়া করার আগে না ডক্টররা আমার সাথে অনেক ধরনের কথা বলতো। আর একজন ডক্টর ছিল, উনি হচ্ছে চিটং মেডিকেলে শিফট ছিল প্রায় মনে হয় 10 বছর। উনি সবসময় বলতো যে আমি চিটংয়ের মানুষ একদম পছন্দ করি না, আমি পেশেন্ট হয়ে গেছি চিটংয়ের ওনার। তো আমি ওনাকে সবসময় বলতাম যে আপনি আমাকে একটু ঠিকঠাক মতো দেখেন, আপনার মনের মধ্যে কোনো ধরনের চিটংয়ের বিদেশ একটা ভয় দিত আর কি, দুষ্টামি করে না। উনি সিরিয়াসলি চিটংয়ের, উনি অনেক মানে ওই হসপিটালের ওখানে হয়তো হয় না যে একটু অপছন্দ বা হয়তো ওনার ভালো লাগতো না, প্রেশার হয়তো ছিল, এখন উনি ঠিকঠাক আছে। তো ড্রেসিং এসব আস্তে আস্তে যখন হিল হওয়া শুরু করলাম, আমার প্রথম যেটা ফিল করি, আমাকে প্রথম ডক্টর এসে বলে, এর মধ্যে 1 মাস চলে গেছে, আমাকে বলে যে ওরা আমাকে দাঁড় করানোর জন্য, কারণ এতদিন তো শোয়া পুরা। তো যেদিন প্রথম দাঁড় করায় আমাকে, আমি দাঁড়ানো ভুলে গেছি, আমার মনে নাই যে আমি কিভাবে, মানে আমরা যে দাঁড়াই সেটা আমার একদম মনে নেই। তো ফিজিওর আরেকটা ডক্টর, উনি আলাদা ট্রিটমেন্ট করতো, এগুলার জন্য থাকতো। তো উনি এসে আমাকে সবসময় বলতো আপনি আপনার ব্রেনকে মেসেজ দেন যে আপনি কিভাবে হাঁটতেন, কিভাবে একটা গেট থেকে আরেকটা পা উঁচু করে যাইতেন, এগুলো মেসেজ দেন। তো তখন আমি ভাবলাম যে ব্রেনকে মেসেজ দিলে মানে তোমার কি হিপোক্যাম্পাসটা টোটালি খালি হয়ে গিয়েছিল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কিছুই আমার ব্রেনের মধ্যে নাই, মানে টোটালি সব কিছুই আমার কাছে মানে নতুন, মানে যে কোনো কিছুই নতুন। এবং আমি বলবো আমার টেস্ট বারও নতুন হয়ে গেছে, মানে যে কোনো কিছুর টেস্টটা এখন আমি খুব মানে নতুনই মনে হয় আমার কাছে। আমি যেই জিনিসটাকে টাচ করে আসছি, আমি ধরো তোমার সাথে কথা বলছি, আমি চাই না তুমি এটাকে তোমার মানে খারাপভাবে কোনো কিছু ইয়া করো, বাট আমি তো জানি যে আমি কি জিনিসটা টাচ করে আসছি, এই জন্য আমি বলি যেন ওই মানুষটাও হয়তো, এই যে আমি বললাম যে কানেকশনের ব্যাপারটা, হয়তো তুমি এটা থেকে তোমারও মনে হবে আচ্ছা ঠিক আছে আমিও একটু ফিল করার চেষ্টা করি, হয়তো তোমার এখানেও তোমার যেমন হিলিংয়ের বিষয়টা, আমরা নিজেদেরকে শুধু যে মানে ফিজিক্যালি এভাবে হিল করবো তা না, আমরা মেন্টালিও নিজেকে নিজেই হিল করতে পারি। সেটা কিন্তু ওই যে আমাকে ডক্টরই বললো যে আপনি ব্রেনকে মেসেজ দেন, আপনি হাঁটবেন, কিভাবে হাঁটতেন। 3 দিন আমাকে নিয়ে এরকম হাঁটানো চেষ্টা করা হয়, ধরে ধরে বাচ্চাদেরকে আমরা প্রথম যেরকম হাঁটাই, আমার এই পাশ থেকে হাত দিয়ে দিত রাহাত এভাবে, মানে আমি সামনে থাকতাম, বলতো যে পা আগাও, কদম আগাও, কদম আগাও। তো ওইটাও 3 দিন পর্যন্ত হচ্ছিল না। তখন না আমার যদি আমি ডিপ্রেশনে চলে যেতাম যে আমি পারছি না, তাহলে কিন্তু আসলে আমি পারতাম না, তুমি আর ফিরতে পারতে না, মানে আমি আর হাঁটতে পারতাম, হয়তো আরো অনেক সময় লাগতো আমার, ওই সময়টা পারতাম না, মানে 4 দিনের মাথায় আমি হাঁটতে পারতাম না। তো সকালবেলা না আমি উঠে রাহাত থেকে বললাম কবির আজকে তুমি আমাকে ধরবা না, খালি দাঁড় করাই দিবা, আমি হাঁটবো, পড়ে গেলে পড়ে যাবো। মানে সবারই আছে যে হয়তো পড়ে গেলে ব্যান্ডেজ ফেটে গেলে ইনফেকশন হয়ে যাবে, কারণ কাউকে কিন্তু হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, আর কাউকে আমার সাথে দেখাও করতে দিত না, জাস্ট ইনফেকশনের ভয়, কারণ বার্নের পেশেন্টটা অনেক সেন্সিটিভ হয়, যে কোনো জার্ম মানে এফেক্ট হয়ে যাইতে পারে। তো আমাকে রাহাত বলতেছিল যে তুমি পারবা, আমি দাও, পড়ে গেলে পড়ে গেলাম, যা হবার হবে দেখা যাবে। তো ওই যে দাঁড় করাই দিল না,
মানে ওই দাঁড়ানোতেই হাঁটা দিছি। আমি ওকে আবার এটাও বলছিলাম যে তুমি আমার ভিডিও করো। আমি না ওই ভিডিও দেখে এখন আমার মনে হয় যে আমি তো আমার নিজেকে ছোটবেলায় কিভাবে প্রথম হাঁটছি দেখি নাই। মানে আমি ফিল করি যে আরে আমি নতুন নতুন হেঁটে যাচ্ছি, হাতের মধ্যে তখন কোনো জোর নাই। আমার বাম হাতে কিন্তু এখনও যে খুব মানে স্ট্রেংথ আছে তাও না, কারণ এই জায়গাটাতে আমার স্কিন গ্রাফটিং করতে হয়েছে, মানে স্কিন আসছিল না, তো থাই থেকে স্কিন নিয়ে এখানে স্কিন বসাইতে হয়েছে। তো এটাতে এখন স্ট্রেংথ আসতে অনেক সময় লাগবে। তো প্রথম যখন হাতের ব্যান্ডেজ খুলে হাতের মধ্যে কোনো ধরনের সেন্স আমার নেই, কোনো কিছু ধরা বা কোনো কিছু এক্সারসাইজ ছিল ডক্টরদের থেকে দেয়া, আমার তখন মনে হলো কি যে আমরা তো অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার জীবনে, আমি একটা কাজ করি লিখে রাখি, মনে থাকে না তখন। আর ডক্টরের মধ্যে আমাকে বলতো যে অ্যানেস্থেশিয়া অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনাকে সামনের বার অ্যানেস্থেশিয়া করাবো না। মানে তখন সম্পূর্ণ ঠিকঠাক আর কি, আমার সার্জারির আগের ড্রেসিংটায়। তো ওটা পরে বলছি, ওই ড্রেসিংটারও মজার গল্প আছে আমার, মানে এখন মজার গল্প হয়ে গেছে এগুলো আমার কাছে। তো পরে হচ্ছে ড্রেসিংয়ের ওইখানে যখন যাই, লাস্ট অ্যানেস্থেশিয়া করলে আমি ভুলে যাব, এটা ডক্টর বলতো আর কি, যে এত বেশি অ্যানেস্থেশিয়া করলে একটা নর্মাল যে আমাদের মানে হিউম্যান বিং মানুষদের নার্ভাস সিস্টেমে একটু ঝামেলা হয়ে যায়, মানে যে কোনো কিছুই তো বেশি ভালো না। তো ডক্টর যে আমাকে যখন বলে যে করাবো না আপনাকে অ্যানেস্থেশিয়া, তো আমি তো খুব ভয় পেয়ে যাই, তখন শুধু এতটুকু জায়গায় আমার ড্রেসিং করবে, এই জন্য ডক্টরের অ্যানেস্থেশিয়ার তো প্রয়োজন নেই। আমি ডক্টরকে বলি যে আমি তো মরেই যাব ব্যথায় এই সেই। তো আমি এখনও বলি আমার ডক্টর সুহানা আরজু, উনি এত ভালো এবং মানে অনেক সুন্দরী ডাক্তার, আমার খুবই ওনাকে পছন্দ। উনি করলো কি, উনি আমার পছন্দের একটা গান গাচ্ছিল ড্রেসিং করার সময়, আমার হাত উনি ড্রেসিং করছে, উনি আকেলে হাম আকেলে তুম আমির খান আর মনীষা কৈরালার গান গাচ্ছিল। আমার না বিন্দু মাত্র ব্যথা ফিল হয় নাই, এবং উনি ড্রেসিং করে ওটা ঠিক করে দিয়ে গান শেষ টেস্ট করে উনি আমাকে বলছে কই আপনি ব্যথা পাইছেন? আমি বলছি যে না, আপনি আসলে আমাকে অন্য দিকে ধুনে অন্য জগতে অন্য ধুন দিয়ে দিচ্ছে, যে আমি ওনার গানটাই শুনছিলাম। তো এই যে সাপোর্টগুলো প্রত্যেকটা জিনিস আমাকে না সুস্থ করতে অনেক সাহায্য করছে। হয়তো সব ডক্টররা এতটা সাপোর্ট দেয় কিনা তার পেশেন্টকে আমি জানি না, বাট আমার ডক্টররা আল্লাহর রহমত, মানে রাকিলি আমি খুবই ঠিকঠাক ছিল, মানে আমাকে যথেষ্ট ওনারা সেবা করেছে, যথেষ্ট টেক কেয়ার করেছে, এবং আল্লাহর তো রহমত ছিল, আমার ফ্যামিলি মেম্বার সবার দোয়ায় জার্নিটা আমি মানে শেষ করে মার্চের 28 তারিখ, জানুয়ারির 28 তারিখ আমার অ্যাক্সিডেন্ট হয়, এবং মার্চের 28 তারিখ আমি বাসায় ব্যাক করি। এই যে নাম্বারগুলো, এগুলোও কিন্তু মানে হয়তো তোমার কাছে মনে হতে পারে যে অনেক বেশি আধ্যাত্মিক টাইপের কথা বলি এখন আমি, কিন্তু এইগুলো এই নাম্বার কানেক্টগুলো না আমাদের লাইফের সাথেও কানেক্টেড। 28 এবং আমি যখন বার্ন হও তখন কি 28 ছিলে? 28, হ্যাঁ, মানে যেদিন বার্ন হই জানুয়ারি 28, ব্যাক করি মার্চের 28, এবং ঠিক সন্ধ্যার সময়, মানে যখন আমি যাচ্ছিলাম তখনও সন্ধ্যার সময়, আমি ব্যাক করছি সন্ধ্যার সময়। বাসায় এসে যখন আমি পাড়া দিই ঘরে, অনেক ধুলা পড়েছিল, পুরো 2 মাসে রাহাত একদিনের জন্য বাসায় আসে না এই হসপিটাল থেকে, ও হসপিটালে ছিল। মানে আমি যখন পাড়া দিই আমি না কান্না করে দিছি তখন। এইটা আমি এখনও ফিল করলে আমার খুব মানে ভিতরটা একটু কেমন যেন লাগে, যে ওই ইমোশনটা না আমার কাছে একটু কেমন জানি ছিল, যে আমার ঘরটায় আমি আবার ফেরত আসছি, মানে রিলিজ পেয়ে যাওয়া, সুস্থ হয়ে গেছি। ওই জিনিসের চাইতে যখন আমি পাড়া দিছি আমার ঘরে, আমার মনে হচ্ছে আমি আমার ঘরটাতে ফেরত আসছি, আবার পাড়া দিলাম। আমার ঘরে প্রচুর গাছ, তো আমি দেখি যে অনেক গাছ এই 2 মাসে মারা গেছে, আবার অনেক গাছ যারা কিনা সারভাইভ করে গেছে। তখন সবচেয়ে বড় আমি ইন্সপায়ার যেটা থেকে হই সেটা হচ্ছে আমার গাছ থেকে, যে নিজেকে তুমি যে কোনো জায়গায় চাইলেই, ওরা যে সারভাইভ করে গেল, যারা যারা কিনা মারা গেছে তারা তো যাবেই, 2 মাস তাদের কোনো টেক কেয়ার করা হয়নি, কিন্তু যারা সারভাইভ করে গেল তারা কতটা মানে নিজেদেরকে, অবশ্যই ওদেরও তো জীবন আছে তাই না, ওরাও নিজেদেরকে ওই সারভাইভ করার জন্য ওই ওয়েদার ওই সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিছে তাই না। তখন আমার মনে হচ্ছিল যে
ডক্টর আমাকে বলে যে 6 মাস আপনার ঘরে সব আয়না সরাই ফেলবেন, কোনো আয়না দেখবেন না। আর আমি যেদিন প্রথম মানে হাঁটা দেওয়া শুরু করছি সেদিনই প্রথম আমি আয়না দেখছি। আয়না দেখে যখন দেখছি আমার পুরো চেহারার মানে চামড়া সাদা ছিল, মানে নাই হয়ে গেছিল চামড়াটা, উপরের পরতটা হ্যাঁ ওটা ছিল না। তো আমি যখন দেখছি হাঁটতে পারি প্রায় তো 2 মাস হয়ে গেছে, তখন একটু রিকভার হয়ে আসছে। আমরা তোমার ছবি দেখতাম, তুমি মাঝে মাঝে ছবি দিতে, একটু তখন তো চামড়া ছবি অনেক পরে। আর যখন আমি আমার নিজেকে প্রথম দেখি তখন হচ্ছে যে আমি যখন এরকম একটু ছোট দেখি না, আমি প্রথমে আমাকে দেখি আমি আয়নায় বলি হ্যাঁ আমি তো থ্যানোসের মেয়ে নেবুলা হয়ে গেছি। মানে নেবুলার এদিকে সেদিকে লাল নীল করা না। আমি এটা বলার পরে আমার ফ্রেন্ড ছিল সেদিন, ওরা হাসতেছে। তো ও পরে বলে কি যে তুই না পারবি বাইরে হয়ে যাইতে এখান থেকে, তোর এখানে আর বেশি দিন থাকতে হবে না। তো ওই সময় মানে ওইগুলো করে বাসায় আসছি। আমি অনেক চেষ্টা করে গেছি যে ডিপ্রেশনে যেন না যাই, কিন্তু এর মধ্যেও কিছু এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমার অনুকূলে ছিল না। সেগুলো তো আমি আসলে 2 মাস পরে বাসায় আসার পরে গিয়ে আমি জানতে থাকি যে আচ্ছা আমি যখন হসপিটালে ছিলাম তখন এগুলো হচ্ছিল। আর সবচেয়ে বেশি আঘাতও পাই তখন, যে এত বড় একটা মানে ফাইট করছি আমি মানে জীবন নিয়ে, আর সেখানে আমাকে নিয়ে এই ধরনের ইয়ে হচ্ছে। ওই সময়টা আমি অনেক বেশি ট্রমাটাইজ হয়ে যাই। আর আমাকে ডক্টর যেটা মানে আমার ইয়া ছিল বাসায় আসার পরে, যে একদম এই লাইটের রেও আমার স্কিনের জন্য তখন বেশি ক্ষতিকারক ছিল। আর বাইরের আলো তো হবেই না, কালো পর্দা দিয়ে একটা রুমের মধ্যে 6 মাস কাটাতে হয়েছে আমার। মানে আমি কোনোভাবে আমার স্কিন আমি আলোতে নিতে পারবো না। ওই সময়টা এমন একটা অন্ধকারের মধ্যে যখন আলো তোমার সাথে আড়ি বা সূর্যের সাথে আড়ি এরকম একটা লেখা লিখেছিল, সত্যি খুব ভালো লিখতে, এখন লিখো না। ওগুলো অনেক মোটা করে ওই যে হাতের প্র্যাকটিস করার জন্য কিন্তু প্রচুর লেখা হয়ে গেছে আমার, তখন আমি খুব লিখতাম। তো অন্ধকার সময়টা হয় কি জানো, আমার যেটা মনে হচ্ছে আমরা যখন নিজেকে গুটায় রাখবো না, তখন তুমি যে কোনো কিছু তোমাকে অনেক আরো বেশি আঘাত করবে, যে কোনো ছোট বিষয়ে তোমাকে আরো বেশি ডাউন করে দিবে। ওই সময় আমি ডক্টরের সাথে তো আমার কথাবার্তা তখন চলছে। ডক্টর আমাকে বলে যে আপনি একটু ট্রমা সেন্টারে গিয়ে একটা সেশন করেন। তো তখন হচ্ছে যে আমি 11টা মনে হয় আমার সেশন করি ওই সময়টায়, যে ঠিকঠাক হই। ওইটাও আমাকে অনেক সাপোর্ট দেয় ওই ডক্টরও। উনি হচ্ছে যে যেভাবে আমাকে কাউন্সেলিং করে ওইটার জন্য অনেকটা মানে শক্তি পাই আসলে আমি ফাইট করার জন্য, কথাগুলো বলার জন্য, যে হ্যাঁ আঙ্গুল তুলুক আমার দিকে অসুবিধা নাই, কিন্তু আঙ্গুলটা তোলার পরেও সেই আঙ্গুলটাকে ফিরায় দেওয়ার জন্য হইলেও তো আমাকে কথা বলতে হবে। সেই শক্তিটা আমার তখন ছিল না। হ্যাঁ পরে সেটা আস্তে আস্তে নিজে ঠিক করে নিই। এই সময়টায় আমি ভালো খারাপ মানে যে চিনে গেছি, খুব মানুষ চিনে গেছি এটা বলবো না, যে ওকে অনেক ভালো জানতাম ও অনেক খারাপ হয়ে গেছে তা না। জীবনটা আসলে কি মানুষের, সেই জিনিসটা আমি আসলে বুঝে গেছি যে হ্যাঁ আমাদের লাইফটা এরকম হয়, আমাদেরকে বেঁচে থাকার জন্য এইভাবে এগুলো আমাদের আসলে এলিমেন্টস। সব কিছু তুমিও আমার এলিমেন্টস, আমার জীবনের জন্য তুমি এলিমেন্টস একটা। প্রত্যেকটা তার জীবনের আশেপাশে এলিমেন্টসগুলোকে যে যত ভালোভাবে ইউজ করতে পারবে তার জীবনটা ততই সুন্দর হবে। এটাকে আসলে ইউজ করা না নাকি কানেক্ট হওয়া? কানেক্ট হয়। তুমি ধরো এই যে এখন আমি চায়ের কফি মগটা খাচ্ছি, ইউজটা হয়তো এটা একটা নেতিবাচক শব্দ হয়ে যায়, মানে তুমি যেটাকে ভালোভাবে নাও তাহলে হচ্ছে যে অবশ্যই আমি এখানের সাথে কানেক্ট হচ্ছি বলেই কিন্তু আমি এটাকে উপযোগের সর্বোচ্চ ব্যবহার। হ্যাঁ মানে আমি আমার সবকিছুকে আমার আশেপাশে যা আছে আমি অ্যাবজর্ব করছি, হ্যাঁ আমি মিশে যাচ্ছি প্রকৃতির সাথে, আমার পরিবেশের সাথে, প্রতিবেশের সাথে। হ্যাঁ কিন্তু যখন আমি মিশে যাচ্ছিলাম আমাকে না মিশতে আসলে দিচ্ছিল না, এটাও আমি ফেস করে আসছি। মানে ধরো ক্যারিয়ার লাইফে তো অনেক কিছুই ফেস করে আসছি, ওগুলো তো এইসবের কাছে মানে আমার কি বলবো অ্যাক্সিডেন্টের পরের যেগুলো ফেস করে আসছি সেগুলো না এখন ওগুলো মাথায় নেই না, ওগুলো আমার মনে হচ্ছে ধরো ওগুলো কিছুই না আসলে। মানে আমি যখন সব কিছু ঠিকঠাক করে মানে অ্যাকসেপ্ট করে নিয়ে আচ্ছা বের হচ্ছি বা সব কিছু ঠিকঠাক করে সবাইকে নিয়ে ভালো থাকতে চাচ্ছি,
তখনও দেখি যে সবার মধ্যে না একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। হয় না যে ও খারাপ, ওর সাথে আসলে মিশার দরকার নাই, বা এই টাইপের কোনো কিছু মুখ ফুটে কেউ কখনো বলে নাই। হ্যাঁ, এটা কি মানে আমাদের একটা মেন্টালিটি যে কেউ একজন একটু উঠছে বা কেউ একজন ভালো কিছু করছে তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। না, উঠাটা না, আসলে আমাদের সামাজিক ব্যবস্থাটা এমন যে যে কোনো কিছুর জন্য আসলে শুরুতে যে কোনো কিছু মানে প্রথমে মেয়ের উপরেই আঙ্গুলটা আসে। মানে আমি ওই জায়গায় পড়ে গেছি, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন যেটাকে বলে, আমি সেই জায়গাতে আসলে পড়ে গেছি। তো ওই সময়টা যখন দেখছি না, এমনও প্রশ্ন মানে আমাদের হয়তো চেনা জানার মধ্যে আছে, এমনও প্রশ্ন আমার কাছে আসলো যে যেই আমাকে দেখতো সে খুব মানে কি বলবো, ভালোবাসাটা আমাকে দিত, আমি ফিল করতাম যে হ্যাঁ এইটা আসলে পিওর কানেক্টিভিটি বা ভালোবাসাটা আছে, পজিটিভ অ্যাফার্মেশন। হ্যাঁ, আর এরকমও কথাবার্তা আমার কাছেও শুনলে মানে সরাসরি আমাকেই বলবো, ধরো তোমার চেহারাটা এত জলদি ঠিক হয়ে গেল কিভাবে। এরকম একটা কথা খুব ভালো মনে হচ্ছে যে ওটা তো যা দেখলাম এটা মানে তুমি লিখলে না কেউ একজন লিখেছিল তোমার পোস্টের কোনো কমেন্টে, যেরকম ছিল যে আচ্ছা ও এত দ্রুত ঠিক হলো কি করে, ও কি প্লাস্টিক সার্জারি করালো? ও আমি কমেন্টের কথা বলছি না, আমি সরাসরি মানুষের কথা বলছি তোমাকে। মানে আমাকে প্রশ্ন করে যে তোমার চেহারা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কিভাবে। তখন না আমার মুখ দিয়ে অটো বের হয়ে গেছে, আমি কেন, তুমি কি চাও নাই আমার চেহারাটা ঠিক হয়ে যাক? কি বলবো তখন বলো? কিন্তু এখন না আমি অনেক তাও এটা করে দিছি যে না, আসলে ওই সময়টাও যখন শুনে আসছি না, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা ওই যে আমি একটু মানে কি বলবো অনেক রেগে যাই না, বাট এই যে জবাবটা দিয়ে দিলাম, তখন আমি বাসায় এসে আমার মনে হলো যে না, এখন থেকে এভাবে আসলে কাউকেই কোনো জবাব আমার দিতে হবে না। আমি আসলে আমার নিজেকে একসেপ্ট করে নেই নাই এখনো, সেজন্যই আমার মানুষের কথা খারাপ লাগছে। আমি আমাকে একসেপ্ট করে নিলে এবার দুনিয়ার মানুষকে কি বললো সেটা বদার করার কোনো কিছু আমার নাই, কারণ আগে তো আমার নিজেকে আমার একসেপ্ট করতে হবে। তখন থেকে যখন আমি আমার নিজেকে একসেপ্ট করে নিলাম, এখন আমি আর দুনিয়ার কারো কোনো কথা বদার করি না, কোনো কিছু না। আমি আমার জীবনটাকে যা যা আমার, আমি ভুল বলবো না, যা যা আসলে আমি জানতাম না জীবনের জন্য করতে হয়, তাই এখন আমি আমার জীবনের মধ্যে সেগুলোকে, যেহেতু আমার নতুন লাইফ, আমি চাইলেই সাজাতে পারছি সুন্দর করে, তো আমি সেটাই করছি। আর যেই আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, হয় না মানুষের যে এরকম কোনো কিছু ঘটনা ঘটে গেলে সেটা তার জীবনের একটা দুর্বিষহ স্মৃতি, মানে সেটা ভুলতে পারে না। বা এই যে আমি তোমার সাথে কথাগুলো বলে যাচ্ছি, আবার ট্রমাটাইজ হয়ে যাচ্ছি, হ্যাঁ আবার অসুস্থ হয়ে যাচ্ছি, হ্যাঁ ওইটা না আমি আসলে চাই না। আমি বিশ্বাস করি যে তোমার জীবনে তোমার সাথে যদি কোনো কিছু ঘটে, সেটার পেছনে অবশ্যই ভালো কিছু আছে, তার জন্যই ঘটে যাচ্ছে। এই যে আমার লাইফের চেঞ্জটা হইলো, হয়তো এই অ্যাক্সিডেন্টটা না হলে আমার এই চেঞ্জটা হইতো না। তো আমি মনে করি এটার জন্য আমার ভালো ছিল কোনো কিছু, বাট এর মধ্যেও একটা জিনিস রয়ে যায় যেটা এতক্ষণের জার্নির কথার মধ্যেও মানে আসেনি, সেটা হচ্ছে আমার মন থেকে আমি চেয়েছিলাম যে আমি তো 10-12টা বছর এই মিডিয়া মানে এই বিনোদন জগতেই দিয়ে গেলাম, তাই না? এবং আমার শেষ মানে যেখানে কাজ করি, আমার দুর্ঘটনাটা ঘটলো আমার কাজের জায়গায়। তাহলে আমি কি মানে আমি বা কোনো শিল্পী কি নিরাপদ না তার কাজের জায়গায়? এবং এর পরেও এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে শিল্পীদের নিরাপত্তাটা এনশিওর করা হয়েছে। আমি কিন্তু কখনোই এখন পর্যন্ত আমি বলি নাই যে ওই হাউস মালিকের বিচার চাই, আমি এই চাই সেই চাই, কোনো কিছু বলি নাই। আমি একটা জিনিস বিচার করি, প্রকৃতি সেটা ফেরত দেয়। তো এটা এবার আল্লাহই ভালো জানে তার কি হবে না হবে, কিন্তু শুধু ওই জায়গাটা বলে কথা না, মানে একটা শিল্পী তার কাজের জায়গায় যখন যাবে সেটা যেন সেফ থাকে, সেই জিনিসটাই আমি সবসময় বলে আসছি, চেয়েছি। লোকের কথা গায়ে মাখি না। গৌতম বুদ্ধর একটা গল্প আছে না এরকম, যে তার এক শিষ্য তার কাছে শিখতে এলো, সে কিছুই শিখতে পারলো না অনেকদিন পরে। এরপর একদিন ভীষণভাবে গালাগাল করলো। গৌতম বুদ্ধ সারাদিন শুনলেন, শুনে বললেন যে ওকে ঠিক আছে, তোমার গালিগুলো তোমার কাছে রাখো, আমি নিলাম না। তার মানে তোমার নীতি এখন হচ্ছে এরকম, তোমাকে যে যাই বলুক আমি নিলাম, গায়ে মাখবো, তুমি গায়ে মাখছো না এবং তুমি ভালো আছো। এই জায়গাটা আমরা কজন এই সমস্যা থেকে উতরাতে পারি? এটা উতরাতে পারি তাহলে তো হয়তো আমাদের জীবনের
95% প্রবলেমই সলভ হয়ে যায় মানসিক সমস্যা। হ্যাঁ, আমরা এটা আসলে বুঝতে পারি না। এবং আমরা যেই ওই যে তোমাকে তখন বললাম পৃথিবী ঘোরার সাথে আমাদেরও কানেক্টিভিটি আছে। তো আমি যখন ভালো চিন্তা করব আমার কাছ থেকে পজিটিভ অরা বের হবে, পজিটিভ ভাইব্রেশন আমি তোমাকে দিব এবং তুমি আমাকে সেটাই ব্যাক করবা, ভালো জিনিস হবে। এখন আমরা সবাই নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছি, সবাই নেগেটিভ অরা ছড়াই, একজন আরেকজনকে দিচ্ছি, তুমিও দিচ্ছ, আমিও তোমার থেকে নিচ্ছি। ঘৃণা, বিদ্বেষ, হ্যাঁ, মানে এখন তো আরো বেশি চলছে। এখন যে পরিস্থিতি, মানে এখন মনে হয় বন্ধু বন্ধুও নাই, মানে এই মুহূর্তে যা চলছে আমাদের, এই আমি এখন দেখি যে এত হেট স্পিচ, এত হেট মানুষের মনে, মানে কেন, মানে বুঝতে পারি না আমি এটা। তো মানুষেরও মনে হয় একটা বোধোদয় হবে একটা সময়, হয়তোবা তোমার মতো এরকম কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে না, আরো কোনো ভালো পরিস্থিতির ভেতর দিয়েও মানুষের ভেতরে কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আমিও সেটাই চাই যে ওটা আসলে অনেক ভালো হয়। এই নতুন জীবনে 1.5 বছরে কাজে ফিরছো কবে বা কিভাবে কাজে ফিরছো? কাজে তো আসলে ফিরলাম এই ঈদের সময়, দুটো ফিকশনে, ঈদের ফিকশন করি, তখন করে আমার মানে ওইটাও কাজে ফেরার জিনিসটাও ছিল কি, এই যে বললাম তোকে 6 মাস অন্ধকারে থাকা, ডিপ্রেশনে চলে যাওয়া, সব কিছু মিলে একটু একটু বের হচ্ছি, তখন আসলে হয় না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে বলে না। এখন অভিনয়টা না আমার পেশা ছিল, বাট প্যাশনটা আমার অনেক আগে থেকে, কারণ আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড, আমি অভিনয়টা করে আসছি। তো ওই 6 মাসের বন্দি জীবনের পরে কিন্তু প্রথমে তুমি থিয়েটারে পারফর্ম করো। আমি প্রথমে আমার শোটাই করি, আমি থিয়েটারে পারফর্ম করি এবং ওইটাই আমার ছিল। আমি বললাম না, আমার এখনের লাইফটা আমি আমার মতো করে সুন্দর করে সাজাচ্ছি এবং আমি চাইছি যে আমি প্রথম অভিনয় করলে আমি আমার মঞ্চেই অভিনয় করব, কারণ ওইখান থেকে আমার শেকড়, ওখান থেকে আমার অভিনয় শেখা, ওখান থেকে আমার শুরু। মঞ্চে যারা ছিলেন থিয়েটারে, আমরা কিন্তু বলি যে আমাদের থিয়েটার পলিটিক্স আছে, থিয়েটারে সহজে অ্যাকসেপ্ট করে না, থিয়েটারে অনেক বেশি নেগেটিভিটি ছড়ায়, মানুষ কিন্তু এটা মনে করে। সেই জায়গা থেকে তুমি তোমার দলকে কেমন ভাবে পেলে তোমার পাশে? ওইটা আমি শুধু এখনের কথা বলবো না, আমার দলকে আমি যখন থেকে মেম্বার হয়েছে, মানে অরিন্দম নাট্য সম্প্রদায় আমার দল, আমি আমার আরেকটা পরিবারের মতো সবসময় আমার পাশে পাইছি এখন পর্যন্ত। মানে শুধু অ্যাক্সিডেন্টের কথা বলবো না, সব সময় আমার দল আমার সাথে সব সময় ছিল। মানে আমি শুধু শো করবো বলছি, মানে আমি সুস্থ, আমাকে যখন বলছে তুমি পারবা বললেই আমরা রেডি, আমরা শো করব। তো ওইটাই আমি তখন চিন্তা করছি যে যেখান থেকে আমার জন্ম আমি সেখানেই আবার শুরু করব, মানে আমার শুরু অভিনয়ের ওখান থেকেই হোক। তারপরে আমি 2টা কাজ করলাম, কিন্তু কাজটা করে যেটা বুঝলাম যে আগের মতো ওই স্ট্রেংথটা এখন পাই না। মানে আগে যেমন ধরো 20 দিন 15 দিন শুটিং করতে পারতাম, এখন হয়তো চাইলে ওইটা আমি পারবো না করতে, কিন্তু তারপরেও করতে হবে কাজ আমি নিজের ভালো থাকার জন্য। এবং হচ্ছে যে আমার ট্রিটমেন্টের যে কস্ট ওইটা অনেক এক্সপেন্সিভ, মানে স্কিনের যেসব যা ওষুধ যা যা লাগে, তো ওইটার জন্য তো আর আমার রাজার ভান্ডার নাই, আমাকে মানে দিনমজুরি হোক আর যেটাই হোক আমাকে কামাই করতেই হবে। তো কাজে আমি ইনশাল্লাহ দেখি এখন মানে শরীরকে কষ্ট না দিয়ে যতটুকু পারছি করে যাই, আর ইনশাল্লাহ আরো সুস্থ হয়ে গেলে তখন আর একটু রেগুলার করব। নতুন করে কি চিন্তা করছো কাজের বাইরে? মানে তোমার এখন যে মানসিক অবস্থা, এত বড় একটা ট্রমা কাটিয়ে উঠে তুমি কি চিন্তা করতে পারো না এরকম যে যারা এখন আমাদের আশেপাশে আমাদের বন্ধুরা আছে বা অন্য মানুষরা আছে, যাদেরকে তুমি একটু তোমার জীবনের গল্প দিয়ে বা তোমার অভিজ্ঞতা দিয়ে তাদের মানে তাদের কি বলবো এটা হতাশ জীবনে বা তাদের ছুঁড়ে ফেলা জীবনকে আবার নতুন করে গুছিয়ে ফেলতে পারো? হ্যাঁ, আমি এটাতেই তোমাকে বলি, আমার রিলেটিভ উনি ওই যে আমাদের স্কিনের কিছু ডিজিজ হয় না যে একটু হোয়াইট হয়ে যায় স্কিন, সেটি, হ্যাঁ, তো ওইটা ওনার আছে। তো আমাকে বলে, আমি কিন্তু এখন এখানে এটা পরেছি, আমি কিন্তু সবসময় গ্লাভস পরে থাকি না, ওই যে বললাম আমি নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়ে ফেলছি। এবার তোমরা দেখো, তোমাদের যদি আমার হাত দেখে আমার ওই বার্নের স্কিন দেখে তোমার যদি খারাপ লাগে, এটা বাবা তোমার ব্যাপার, আমার খারাপ লাগছে না। তো এই জিনিসটা উনি এখন আর ঢেকে রাখে না, উনি আমাকে বলে যে তুমি ঢেকে রাখো না, আমি কেন এটা এখন ঢেকে রাখবো। উনি কিন্তু অনেক বয়স্ক, তো এই একটা বয়স্ক মানুষকে আমি আজ এত বছর সে যে জিনিসটা ঢেকে রাখতো, সে আজকে কনফিডেন্ট পেল আমার জন্য। তো এটা দেখার পরে না আমার মনে হচ্ছে আমার ফ্যামিলিতেই তো আমি একজনকে
মানে ইন্সপায়ার করতে পারলাম। হয়তো আমাকে দেখে আমার ফ্রেন্ডস বা ফ্যামিলির আরও 2-4 জন হয়তো অন্যভাবে ইন্সপায়ার হবে, হয়তো ভাববে যে হ্যাঁ আমি আমার নিজেকে দিয়ে এইটা করতে পারি। নতুন বাংলাদেশ বা আগামীর বাংলাদেশের কাছে তোমার প্রত্যাশা কি শিল্পী হিসেবে? শিল্পীরা তো সবসময় আসলে শৈল্পিকভাবেই সব কিছু চায়। দেশকে আসলে আমি শৈল্পিকভাবে চাই বলতে পারবো না, দেশের অনেক কিছুই থাকে, কিন্তু ছোটবেলা থেকে যেমন খুব শান্তিতে মানে বের হয়ে একটা শান্তি পেতাম রাস্তাঘাটে চলতে, সেই দেশটা মনে হয় এখন আমাদের নাই, মানে আমার কাছে মনে হয়। হয়তো যুগ পাল্টানোর সাথে সাথে তো অনেক কিছুই পাল্টাবে, বাট এখনের এই আপডেট যুগে এসে দেশটাতে আসলে চাই একটু শান্তি, সহমর্মিতা, মানে একজন আরেকজনের উপর আমরা যে ঝাঁপায় পড়ি এটা না হোক। একজন আরেকজনের উপর আমরা তখনই ঝাঁপায় পড়বো হচ্ছে যে ওই যা হয় না যে 10 মিলি করি কাজ হারি জিতি নাহিলা, যেরকম 10 জন ওই ঝাঁপায় পড়ি। এবার বন্যা এরকম যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়লাম, সেই ঝাঁপায় পড়ি আমরা, মানে অন্য ঝাঁপায় পড়ার কোনো মানে নাই। আমি এটাই চাই, মানে হিংসা বিদ্বেষহীন সুন্দর একটা পরিবেশ। আখি তুমি ভালো থাকো, তোমার এই পজিটিভিটির চর্চা আরো বাড়ুক, ছড়াও আমাদের মাঝখানে এসেছো, আমরা আনন্দিত। তোমার সর্বাঙ্গীন মঙ্গল আমরা কামনা করি দীপ্ত পরিবার থেকে, দীপ্ত প্লের পরিবার থেকে। তোমাকেও ধন্যবাদ। আর আমার তো অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলতে পেরে এখন, যদিও শোর কারণে আমরা অনেক কথা বলতে পারিনি, আমাদের শোটা শেষ করেই আমরা পুরো শেষ করব কথাগুলো, আমাদের যা যা বলা হয়নি। সুপ্রিয় দর্শক, নিরাপদ কর্মক্ষেত্র আমাদের সকলের প্রত্যাশা, আর কারো জীবন আখির মতো না হোক। তারপরেও এই শোয়ে আখি যেমন তার ইতিবাচক মানসিকতার পরিচয় দিল, হয়তোবা আখির জীবনের গল্প আপনার জীবনের পাথেয় হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।